আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যে আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, এটা আপনারা জানেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমাদের টিভিতে বিভিন্ন লোকেদেরকে এনে দাওয়াত করে এনে যে টক শোগুলো করা হয় সেখানে কি বিষয়ে কথা বলা হয় সেই কথা নিয়ে আমি আজকে একটা কথা বলবো। তো আপনারা দেখেন, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটি একটু সম্পূর্ণটা দেখুন, তারপরে আমি কথা বলতেছি। যে দলটা ব্যান্ড নয় 25% 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেন? আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো জান্নাতে দিতে পারে। একটা দেশ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে। আপনারা যদি নির্বাচন কমিশনের ইশতেহার ঘোষণা করছিল নির্বাচনের, সেটা কি আপনারা শুনছেন? সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করলো, সেই ভাষণটার মধ্যে, সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করছি? যদি দেখাতে পারেন আমি আর কোনদিন টকশোতে আসবো না। তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে, আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না, আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে। কেউ কি কথাটা উত্থাপন করেছে? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে যদি এখান থেকে বিদায় দেয়, তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল। নাকি আচরণ বিধি নিয়ে চিন্তা করতেছেন? আপনি তো টোটাল কোন আইন ছাড়া নির্বাচন করতেছেন। আপনি আচরণ বিধি দেখার কে ভাঙলে কি আসে যায়? আপনি একটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না। এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন বলেনি, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি, যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি। পারে নাই? 1 নম্বর। 2 নম্বর আসে, নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যাবে? আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসি কে। কি চিঠি দেয়? যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোন নির্বাচন আর হবে না। এই এখতিয়ার কি নির্বাচন কমিশনের আছে? আমার বাজারের নির্বাচন কি সে দেখবে? বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার। কারণ নির্বাচন কমিটি এইটা বলেই চিঠি দিছে যে জাতীয় পর্যায়ের জাতীয় সংসদ নির্বাচন, এবং আপনি দেখে নিন পেপার জাতীয় সেন্স অফ আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে? কথায় কথায় মানুষ। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে ওনার যে বক্তব্যটা, আমি এই বক্তব্যটা নিয়ে কথা বললাম। উনি বলছিলেন যে নির্বাচনের কোন ইশতেহারে আছে, নির্বাচন কমিশনার কিভাবে বললেন এটা কোনো নির্বাচন না, এই সেই, উনি অনেক কথাই বলছেন। তো আমার যে কথাটা স্পষ্টটা ছিল ওনার এই কথাটা শুনে যে নির্বাচনটা এটা কিসের নির্বাচন, নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচনও না, এই কথাটা বলেছে স্পষ্ট, এটা আপনারা শুনেছেন। তা আমার কথা হলো যে এখন যে নির্বাচনটা, এই নির্বাচনটা দিয়ে যদি আপনি এই কথাটা বলেন যে এটা কিসের নির্বাচন, সংবিধানে নাই, এই নাই সেই নাই, কোন জায়গায় উল্লেখ আছে, যদি বলতে পারে উনি আর কখনো টকশোতে আসবে না। উনি আসলে এমনি টকশোতে আসার আমি মনে করি ওনার কোনো যোগ্যতা আছে বললে, কারণ উনি যে এখন এই কথাটা বলেছিলেন বিগত আমলে যে আমাদের দেশে কিছু নির্বাচন হয়েছে, তা আপনারা বলেন ওই নির্বাচন নিয়ে উনি তখন কোথায় ছিলেন? তখন উনি কোথায় ছিলেন? এখন বললেন যে এখনকার যে নির্বাচনটা 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা গ্রহণযোগ্য না, এই নির্বাচনটা কোনো সংবিধানে ইয়া নাই, এই যে কথাটা উনি বললেন, সরাসরি বললেন। কিন্তু আমি ওনার মুখের কথা শোনাইলাম, কোনো এডিটিং না, কোনো কিছু না, আমি ভিডিও চলাকালীন ওনার কথাটা শোনাইলাম। তাহলে এর আগে নির্বাচন নিয়ে উনি কথা বললেন না কেন? যে নির্বাচনের কারণে আজকে মানুষ ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের একটা দলকে
একটা দল তারা কি কাজ করছে আমি কোনো জানি না, আমি কোনো দলকে ছোট করার জন্য কোনো কথা বলবো না। যে তারা যদি ভালোই কাজ করতো তাহলে তারা পালালো কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। তারা দেশে থাকতো, এই দেশের নাগরিক, তারা দেশে থাকতো, তো তাহলে তারা যে চলে গেল অবশ্যই তাদের কিছু না কিছু হয়তো ভুল আছে। তো তখনকার নির্বাচনগুলা নিয়ে আপনি তখন কেন কথাটা বললেন না যে নির্বাচনগুলা রাইট না? এই নির্বাচনগুলা কিভাবে হইলো যেখানে বাংলার জনগণ নাই, বিশেষ বিশেষ দলগুলা নাই, তখন আপনি এখন বলতেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হ্যাঁ গ্রহণযোগ্য হবে না, কোনো ইখতিয়ার নাই। তখন যে বিএনপি ছাড়া বাংলাদেশে নির্বাচন ছিল, হলো, সরকার গঠন করলো, থাকতো, দেশ চালাইলো, তখন আপনাদের এই কথাগুলো কোথায় ছিল? আমার প্রশ্নটা হচ্ছে দর্শক বন্ধুরা ওইটাই, যে তখন আপনাদের এই কথাগুলা কোথায় ছিল? আপনি এখন যে কথাটা বলছেন তখনও যদি এই কথাটা বলতেন, হ্যাঁ তখনকার সরকার আমলে যে এই নির্বাচনটা সঠিক না, তাহলে বুঝতাম যে আপনি সবসময় নীতিকতা বলেন, এক কথায় বলেন, তখন যে দেশের পরিস্থিতি নিয়ে আপনি কথা বলেন, দেশের অসঙ্গতি নিয়ে কথা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি যে 12 তারিখে আমাদের দেশে নির্বাচন হবে। নির্বাচন পর্যন্ত আমরা এই টিভিতে আমরা যত খবর দেখি, টক শো দেখি, তাদের কথা নিয়ে আমি কথা বলবো। আমি সব দলের প্রধানদের নিয়ে কথা বলবো, সব দলের প্রধানদের নিয়ে কথা বলবো। আমি কোনো বিশেষ কোনো দলকে আমি স্থান দেব না যে এই দলের বিপক্ষে কথা বলবো আর ওই দলের পক্ষে কথা বলবো। আমি কোনো দলের পক্ষে কথা বলবো না। আমি সমসাময়িক বিষয়টা খালি আপনাদের সামনে তুলে দেবো। উনি যে বললেন যে এই নির্বাচনটা কোনো নির্বাচন না, নির্বাচন কমিশনের যে নির্বাচনটা ঘোষণা করলে এটা কোথায় আছে, কোন আইনে আছে, সংবিধানের কোথায় আছে এটা উল্লেখ করতে, তাহলে যে এর আগে নির্বাচনগুলো হয়েছিল আমাদের দেশে, তখনকার নির্বাচনটি কোন সংবিধানের মাধ্যমে করলো, তখনকার নির্বাচন কমিশনাররা কোন আইনে এই নির্বাচনগুলো পরিচালনা করলো, ওই নির্বাচনগুলো কিভাবে বা বৈধ হইল ওনার চোখে, তো তাহলে এখনকার নির্বাচনটা যদি অবৈধ হয়, তখনকার বিগত আমলে 2-3টা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনগুলো ওনার আমলে তো তাহলে বৈধ থাকবে সাধারণভাবে। তো তাহলে তখনকার নির্বাচন নিয়ে আপনি কোনো কথা বললেন না কেন? এখন এসে ফুট করে আপনি সবার সামনে টিভির ভিতরে একটা ফুট করে একটা কথা বললে বসে রইলেন, কোন সংবিধানের আলোকে এই নির্বাচন ঘোষণা দিলে এটা সম্পূর্ণ ভুয়া। তো যাক, আমি সংবিধান সম্পর্কে কিছু বুঝি না, আমি সংবিধান নিয়ে কিছু বলতে চাই না, খালি ওনার কথার প্রেক্ষিতে আমি বলতে চাইতেছি, ওনাদের মতন লোকদেরকে, সুবিধাবাদী লোকদেরকে আমি মনে করি কোনো চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ করে না টক শোডারে, বাংলাদেশের একটা শ্রেণী আছে তারা বিভিন্ন টেলিভিশনের টক শোতে কাদেরকে আমন্ত্রণ করা হয়, কারা কোন বিষয়ে কথা বলে, এই কথাগুলো অনেক মানুষই শোনে। তাহলে এদের মতো লোক আইনা যদি টক শো করানো হয়, তাহলে আমি মনে করি কোনো এক সময় বাংলাদেশ থেকে টক শোটা গ্রহণযোগ্যটা হারিয়ে ফেলবে। তখন আর টক শো আর কেউ দেখবে না, বলবে কি তা যে টক শোতে যত কথা হয় অপ্রাসঙ্গিক কথা হয়, বাস্তবের সাথে মিল রেখে কোনো কথা বলে না, যেই আছে তার সুবিধার অনুযায়ী কি সে কথা বলে, এই কথাটা উঠে যাবে। তখন আর টক শোর প্রতি কেউ কি আগ্রহ হবে না, থাকবে না। এই জন্য বলবো, বিভিন্ন টিভি চ্যানেলের লোকদেরকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদেরকে আপনারা টক শোতে আনবেন, আগে দেখবেন সে যদি কোনো বিশেষ দল নিয়ে কথা বলে বসতে পারেন, তাকে টক শোতে আনার দরকার নেই। আপনারা টক শোতে আনবেন নির্দলীয় যে লোকগুলো আছে না, যে তারা ডাইরেক্ট কোনো দল নিয়ে কথা বলবে না, তাদেরকে আনবেন। তাহলে তাদেরকে আনলে কি সুবিধা হবে? তারা অন্তত পক্ষে সঠিক যে কথাটা, বাস্তব অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কথাটা তারা বলবেন। তাদেরকে টক শোতে আনবেন, টক শোতে এনে যে 2-4টা কথা হবে, তাদের কাছ থেকে আমরা কিছু না কিছু কি শিখতে পাবো। আর এরকম যে সুবিধাবাদী লোকগুলা, তাদেরকে টক শোতে এনে আমরা শিখা দূরের কথা, আমরা দেশের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে যাব। আজকে আমি এই পর্যন্ত কথা বলবো, আবারও পরবর্তীতে কোনো অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, যাতে আমরা সমসাময়িক যে বিষয়গুলো এগুলো আলাপ আলোচনা করলে যাতে অন্ততকে আপনি শুনতে পান। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইসব লোকদের কাছ থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।